বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে এক রহস্যময় নাম ইরান। যখন আমরা দেশটির ক্ষমতার কথা ভাবি তখনই আমাদের চোখে ভেসে ওঠে কালো পাগড়ি আর দীর্ঘ আলখোল্লা পরা এক প্রভাবশালী ব্যক্তিত্বের ছবি। কিন্তু আপনি কি জানেন ইরানের এই শাসন ব্যবস্থা বিশ্বের অন্য সব দেশ থেকে কেন আলাদা? 2026 সালের 28 ফেব্রুয়ারি ইসরায়েল যুক্তরাষ্ট্রের ভয়াবহ বিমান হামলায় নিহত হয়েছেন দীর্ঘ 36 বছর ক্ষমতায় থাকা আয়াতুল্লাহ আলী খামেনি। বিশ্বজুড়ে এখন একটাই প্রশ্ন, কে হচ্ছেন ইরানের পরবর্তী কাণ্ডারি? আজ আমরা উন্মোচন করব ইরানের ক্ষমতার নেপথ্য কথা। অনেকেই মনে করেন ইরানের সর্বোচ্চ নেতা এবং সর্বোচ্চ ধর্মগুরু বুঝি আলাদা দুটি পদ। আসলে কিন্তু তা নয়। ইরানি ব্যবস্থায় যিনি রাষ্ট্রের সর্বোচ্চ নেতা তিনিই পদাধিকার বলে দেশের সর্বোচ্চ ধর্মগুরু। আবার উল্টোভাবে বললে যিনি সর্বোচ্চ ধর্মগুরু তিনিই রাষ্ট্রের সর্বোচ্চ নেতা। এই ব্যবস্থার মূলে রয়েছে ফিলায়েত এ ফকিহ বা ইসলামী আইনবিদের অভিভাবকত্ব দর্শন। 1979 সালের বিপ্লবের পর আয়াতুল্লাহ খামেনি এই নিয়ম চালু করেন। তার মতে রাষ্ট্রের শাসনভার থাকবে এমন একজনের হাতে যিনি ইসলামী আইনে পণ্ডিত। তাই তিনি কেবল একজন রাজনৈতিক নেতা নন, বরং জনগণের আধ্যাত্মিক পথ প্রদর্শকও। সেনাবাহিনী থেকে বিচার বিভাগ সবই থাকে তার সরাসরি নিয়ন্ত্রণে। আচ্ছা, আয়াতুল্লাহ কি কারো নাম? ভুল ভাবছেন। এটি আসলে শিয়া ইসলামী পণ্ডিতদের একটি অত্যন্ত সম্মানজনক ধর্মীয় উপাধি। আরবি শব্দ আয়াতুল্লাহর আক্ষরিক অর্থ হল আল্লাহর নিদর্শন। ইসলামী আইন ও দর্শনে অগাধ পাণ্ডিত্য অর্জন করলে এই উপাধি মেলে। এর চেয়েও উচ্চতর পদবি হল আয়াতুল্লাহ আল উজমা বা গ্র্যান্ড আয়াতুল্লাহ। তবে আয়াতুল্লাহ হওয়ার জন্য কোনো সরকারি কোটা নেই, এটি অর্জিত যোগ্যতা। বর্তমানে ইরান ইরাক মিলিয়ে কয়েকশো আয়াতুল্লাহ থাকলেও সবাই রাজনীতিতে আসেন না। ইরানের সর্বোচ্চ নেতা কিন্তু বংশ পরম্পরায় মনোনীত হন না, আবার সরাসরি জনগণের ভোটেও নির্বাচিত হন না। এখানে মূল ভূমিকা রাখে অ্যাসেম্বলি অব এক্সপার্ট। এটি 88 জন প্রবীণ ধর্মতাত্ত্বিকের একটি কাউন্সিল। সাধারণ মানুষ ভোট দিয়ে এই কাউন্সিল নির্বাচন করে, আর এই এক্সপার্টরা মিলে নির্ধারণ করেন কে হবেন রাষ্ট্রের পরবর্তী সর্বোচ্চ নেতা। তাদের কাজ শুধু নির্বাচন করা নয়, নেতার কার্যক্রম পর্যবেক্ষণ করা এবং প্রয়োজনে তাকে অপসারণ করাও এই কাউন্সিলের দায়িত্ব। প্রশ্ন জাগতে পারে, একজন ধর্মগুরু কিভাবে একটি রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী হলেন? এই গল্পের শুরু 1979 সালে। তার আগ পর্যন্ত ইরান শাসিত হতো রাজতন্ত্রের অধীনে, যার প্রধান ছিলেন মোহাম্মদ রেজা শাহ পাহলভি। শাহর পশ্চিমা ঘেঁষা নীতি আর কঠোর দমনের বিরুদ্ধে সাধারণ মানুষকে একসুতোয় গেঁথেছিলেন একজন মানুষ, আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি। ইসলামী বিপ্লবে 1979 সালের ফেব্রুয়ারিতে শাহের পতন ঘটে। ফ্রান্সে নির্বাসিত জীবন শেষ করে দেশে ফিরে আসেন তিনি। শাহ পতনের পর নতুন সংবিধানে প্রবর্তন করা হয় সর্বোচ্চ নেতার পদ। আর এভাবেই প্রথমবারের মতো রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রে আসীন হন ধর্মগুরু আয়াতুল্লাহ খামেনি। আমৃত্যু এই দায়িত্বে ছিলেন তিনি। 1989 সালে তার মৃত্যুর পর একই ধারাবাহিকতায় দায়িত্ব গ্রহণ করেন আয়াতুল্লাহ আলী খামেনি। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছেন আলী খামেনি। ইরান এখন এক গভীর সন্দিক্ষণে। পরবর্তী নেতা হিসেবে এসেছে আলী খামেনির দ্বিতীয় পুত্র মোজতবা খামেনির নাম। তার পেছনে আছে ইরান রেভলিউশনারি গার্ড বা বিপ্লবী বাহিনীর সমর্থন। তবে এখনও রাষ্ট্রীয়ভাবে কারো নাম ঘোষণা করা হয়নি। অবশ্য মোজতবা খামেনি ছাড়াও সর্বোচ্চ নেতার প্রতিযোগিতায় আছে বর্তমান ধর্মীয় শিক্ষা ব্যবস্থার প্রধান আয়াতুল্লাহ আলী রেজা আরাফির নাম।
ইরানের শাসন কাঠামো বুঝতে হলে ধর্ম ও রাজনীতির এই বিশেষ মেলবন্ধনকে বুঝতে হবে। আয়াতুল্লাহ যেখানে আধ্যাত্মিকতার প্রতীক, সর্বোচ্চ নেতা পদটি সেই আধ্যাত্মিকতাকে রাষ্ট্রীয় ক্ষমতায় প্রয়োগের মাধ্যম। এই ক্ষমতার পালাবদল কেবল ইরানের জন্য নয়, সারা বিশ্বের ভূ রাজনীতির জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ।